আসসালামু আলাইকুম। পাঠ করছি ব্যাংক ব্যবস্থাপনা ও টাকার গোপন রহস্যের দ্বিতীয় অধ্যায়। রূপসাগরের শিশুরা বড় হয়ে নতুন নতুন পরিবার গড়ছে এবং পরবর্তীকালে তাদের সন্তানরাও নয়া পরিবার গঠন করছে। এভাবে দেশটির জনসংখ্যা আগের তুলনায় বিপুল বৃদ্ধি পেয়েছে এবং কর্মক্ষেত্র বিস্তৃত হয়েছে। একই সময় পারস্পরিক লেনদেন, দুর্যোগ, কর্মস্পৃহা ও দুর্ভাগ্য হাতে হাতে মুদ্রার সংখ্যায় বেশ অসমতা দেখা দিয়েছে। কারো কম, কারো বেশি, এভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এখন পর্যন্ত এই সমাজটি সম্পূর্ণ সুদমুক্ত আছে। এমন একটি বিচিত্রময় সমাজে সুদের সুদীর্ঘ প্রভাব কেমন হতে পারে? মূল আলোচনা শুরু করার আগে একটি বিষয় লক্ষ্য করেছি কি, আমরা মোট 3টি সরলীকৃত শর্ত তুলে নিয়েছি। একদা সবার অর্থনৈতিক সক্ষমতা সমান থাকলেও বর্তমানে তা অসমান। সমাজে কেউ ধনী এবং কেউ দরিদ্র। নাম্বার 2, ইতিপূর্বে দ্বীপের জনসংখ্যা নির্দিষ্ট থাকলেও বর্তমানে তা অনির্দিষ্ট এবং সময়ের সাথে দ্রুত বর্ধনশীল। মোট জনসংখ্যা যে কোনো গ্রহণযোগ্য সংখ্যা হতে পারে। এককালে দ্বীপের অর্থনীতি কোনো প্রবৃদ্ধি ছিল না, বর্তমান সময়ের সাথে অর্থনীতির আকার বড় হচ্ছে। সব মিলিয়ে রূপসাগরের সমাজ এবং অর্থনীতি পূর্বের তুলনায় বৃহদায়তনে, গতিশীল ও বিচিত্রময়। এবার এমন একটি কাঠামোতে মুদ্রা ব্যবস্থার উপর সুদের দীর্ঘমেয়াদী ফলাফল আলোচনা করা যাক। রূপসাগরের তরুণ প্রজন্মের একজন কাঠুরের নাম রিবা। প্রতিদিন সকালে সে বন থেকে কাঠ কেটে বিকালে সে সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালায়। আরেকজন কাঠুরে মজনু, রিবারে সতীর্থ। একদিন মজনু ধার হিসেবে রিবার কাছে 4টি স্বর্ণ মুদ্রা চাইল। সেই মোতাবেক রিবা তাকে 1 মাসের জন্য মোট 4টি স্বর্ণ মুদ্রা ধার দিল। তারপর দিন নদীর ধারে কাঠ কাটতে কাটতে রিবা চিন্তা করে দেখলো 1 মণ কাঠ বাজারে বিক্রি করলে সে পায় মোট 2টি স্বর্ণ মুদ্রা। এই 2টি মুদ্রাই তাকে তার পরিবারের জন্য ব্যয় করে ফেলতে হয়। মজনু ধারের 4টি মুদ্রা পরিবর্তে তাকে 6টি মুদ্রা ফেরত দিলে বড় ভালো হতো। তখন আর এত কষ্ট করে কাঠ কাটা লাগতো না। রিবা জানতো এই বুদ্ধি কাজে দিবে, যেহেতু মজনুর জন্য এই ঋণ অপরিহার্য ছিল। তাই সে পরবর্তী মাসে মজনুকে শর্ত দিল 4টি মুদ্রা ঋণে তাকে বিপরীতে 6টি মুদ্রা ফেরত দিতে হবে, না হলে সে আর ঋণ দিবে না। নিরুপায় মজনু সে শর্তে ঋণ নিয়ে নিল। রিবা বুঝলো এই ফন্দিটা আরো বড় পর্যায়ে অত্যন্ত কাজে দেবে, সম্পূর্ণ সমাজকেই মজনু বানানো যাবে। তাই সকল জমি জমা বিক্রি পূর্বক সে মোট 50টি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলো। ওগুলো সুদের ব্যবসা লাগিয়ে দিল। ঋণের উপর সুদের হার বছরে 20% এবং সব সুদ সরল অঙ্কে হলে রিবা 1 বছরে সুদ পাবে 10টি স্বর্ণ মুদ্রা এবং 5 বছর পাবে 50টি স্বর্ণ মুদ্রা। সব মিলিয়ে 5 বছরে রিবার হাতে সুদে আসলে ফেরত আসে মোট 100টি স্বর্ণ মুদ্রা। চক্রবৃদ্ধি সুদে আরো বেশি মুদ্রা ফেরত আসতো। রিবা সুদের ব্যবসায় নবীন ও অনভিজ্ঞ বলে শুধু সরল সুদেই সীমাবদ্ধ রইল। এ পর্যন্ত লেনদেনগুলো বেজায় ন্যায্য এবং নিরীহ প্রকৃতির বলেই মনে হচ্ছে। রিবা তার কষ্টার্জিত মুদ্রা মানুষকে ধার দিচ্ছে বিদায় এর বিনিময়ে সে সামান্য বাড়তি কিছু চাইছে। তাছাড়া বর্তমানে ত্যাগ করলে ভবিষ্যতে বেশি পাওয়া যায়, এমনটাই তো নিয়ম। রিবার ঋণ নগণ্য, কিছু বৈষম্য সৃষ্টি করা ব্যতীত সামগ্রিক অর্থনীতির কোনো ক্ষতি করছে বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে সুদের মধ্যে দিয়ে একজন ব্যক্তি তার কষ্টার্জিত টাকার উপযুক্ত বিনিময় মূল্য পাচ্ছে। এই চিন্তাগুলো সঠিকতা উপলব্ধি করতে একটি বিষয় লক্ষ্য করুন। এই যে নতুন 50টি মুদ্রা ঋণের কল্যাণেই রিবার হাতে এসেছে, তা কোথা থেকে এসেছে? দ্বীপের নতুন কোনো সোনার খনি আবিষ্কার না হয়ে থাকলে সেগুলো নিশ্চয়ই অপর কোনো অধিবাসীর পকেট থেকেই এসেছে। যারা এই বাড়তি মুদ্রার যোগান দিয়েছে তারা হয় বাড়তি আয় করেছে, অথবা ব্যয় সংকোচন করেছে, অথবা নিজের সম্পত্তি বিক্রি করেছে। যেভাবেই ঋণীরা সুদাসল জোগাড় করে আনুকটা কেন, একটা জিনিস খেয়াল করে দেখুন, 5 বছরে রিবার হাতে মুদ্রা সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এখন রিবা চাইলে মুদ্রাগুলো নিজের প্রয়োজনে ব্যয় করে ফেলতে পারে, বা সঞ্চয় করে রাখতে পারে, কিংবা ঋণ হিসেবে দিয়ে দিতে পারে। রিবা যেহেতু এখন পূর্ণকালীন সুদের কারবারি, তাই হাতে আসা মাত্রই সে 100টি স্বর্ণ মুদ্রায় পুনরায় কোনো এক উৎসুক ঋণ গ্রহীতাকে গছিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঋণ দিতে সফল হলে 20% সরল সুদে পরবর্তী 5 বছরে সুদ আসবে 100টি স্বর্ণ মুদ্রা। কোনো গ্রাহক নিঃস্ব বা নিরুদ্দেশ না হলে পরবর্তী 5 বছরে 100টি মুদ্রা সুদ এবং 100টি মুদ্রা আসল সহ রিবার কাছে ফেরত আসবে মোট 200টি স্বর্ণ মুদ্রা। এভাবেই প্রথম 10 বছরে রিবার মালিকানা অন্তর্ভুক্ত হবে মোট 200টি মুদ্রা। 200টি মুদ্রা ফেরত আসার পরে রিবা সাহেব নিশ্চয়ই সেগুলো দিয়ে এক্কা দোক্কা খেলবেন না। সুদের ব্যবসা ছেড়ে রিবা যেহেতু খেলোয়াড় হবার খায়েশ নেই, মুদ্রাগুলো হাতে আসার পর সে আবারও সম্ভাব্য সর্বোচ্চ দ্রুততায় সব ঋণ হিসেবেই দিয়ে দিবে। এই ঋণ সুদে আসলে পরবর্তী 5 বছরে বৃদ্ধি পেয়ে
সাকুল্য 400টি মুদ্রায় দাঁড়াবে। এভাবে প্রথম 15 বছরে 50টি মুদ্রা বৃদ্ধি পেয়ে হবে মোট 400টি মুদ্রা। এই হচ্ছে রমরমা সুদ ব্যবসা। আপনি হয়তো ভাবছেন অন্য কোনো ব্যবসা করেও সমপরিমাণ লাভ অর্জন করা সম্ভব ছিল, কিন্তু টাকার বিনিময়ে পণ্য বা সেবার ব্যবসা করা এবং টাকা দিয়ে টাকার ব্যবসা করা মোটেও এক বিষয় নয়। আপাতদৃষ্টিতে এই পার্থক্য আপনার কাছে সামান্য মনে হতে পারে, অথবা মনে হতে পারে সত্য ব্যবসার মতোই। কিন্তু এই আলোচনা যতই সামনের দিকে আগাবে ততই সুস্পষ্ট হয়ে উঠবে যে এই সামান্য পার্থক্যই সমাজ ও অর্থনীতির কত গভীর এবং শক্তিশালী ভূমিকা পালন করে। লক্ষ্য করুন, রূপসাগরের মোট মুদ্রার শতকরা 40% এখন রিবার নিয়ন্ত্রণে। সেই সাথে বাকি সব মুদ্রাও অচিরেই তার মালিকানায় চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। যেহেতু সমাজে মোট মুদ্রার সংখ্যা 1000টি, দ্বীপের বাদ বাকি সবার মালিকানায় আছে মোট 600টি মুদ্রা। আগের মতোই ঋণ নবায়ন করতে থাকলে পরবর্তী 6 বছরে, অর্থাৎ ঋণ ব্যবসা শুরু করার মাত্র 21 বছরের মাথায় রিবার মালিকানা থাকবে 960টি মুদ্রা, বাদ বাকি সকলের মালিকানা থাকবে কেবল 40টি মুদ্রা। এর মানে মাত্র 21 বছরের মধ্যে রূপসাগরের প্রায় সব মুদ্রাই রিবার হাতে চলে এসেছে। এই ভয়ঙ্কর ফলাফল আমাদের হতবাক করে দেয় ও প্রশ্ন তৈরি করে যে একটি জাতি কি এত বেশি পরিমাণ ঋণ নিতে পারে। 20তম বছর যখন রিবার মালিকানায় ছিল 80টি মুদ্রা, বাদ বাকি সব অধিবাসীর মালিকানায় অবশিষ্ট ছিল 200টি মুদ্রা। এটা কি সম্ভব যে মাত্র 200টি মুদ্রার অধিপতিরা 800টি মুদ্রা ঋণ নিবে? বিষয়টি সম্ভব বা অসম্ভব আলোচনা এড়িয়ে এই দাবিটা সত্য বলেই ধরে নেই যে এত বেশি পরিমাণ ঋণ নেওয়া একেবারেই অসম্ভব। অধিবাসীরা সর্বোচ্চ 100টি মুদ্রা সমপরিমাণ ঋণ নিবে, অর্থাৎ রিবার 50টি মুদ্রা সুদে আসলে বৃদ্ধি পেয়ে মাত্র 100টি মুদ্রাতে পৌঁছালেই তালা ছাবি। ঋণের পরিমাণ আর বৃদ্ধি করা যাবে না। পুরানো ঋণ নবায়ন করে করেই রিবাকে জীবন পার করে দিতে হবে। জানলে হয়তো অবাক হবেন যে তারপরও ঠিক একই ফলাফল সংঘটিত হবে। হিসাব করে দেখুন, 20% সরল সুদে 100টি মুদ্রা ঋণ দিলে সুদ আসছে মোট 20টি মুদ্রা। এখন এই নতুন নিয়মে 20টি মুদ্রা যেহেতু ঋণ দেওয়া সম্ভব না, রিবা এগুলোকে সঞ্চয় করে রাখতে পারে। এভাবেই প্রতি বছর 20টি মুদ্রা জমা করতে থাকলে মোট 45 বছরে জনাব রিবা সঞ্চয়ে জমা পড়েছে 900টি মুদ্রা। অর্থাৎ এই পদ্ধতিতেও সবকটি মুদ্রা 45 বছরের রিবার হয়ে গেছে। এমনকি রিবা যদি 100টি মুদ্রা ঋণ না দিয়ে প্রতি বছর কেবল শুরুর 50টি মুদ্রায় ঋণ নবায়ন করতে থাকে, সেক্ষেত্রেও রিবার পরিবার মোট 95 বছরে দ্বীপের সবকটি মুদ্রার মালিক হবে। দ্বিতীয় সম্ভাব্য অভিযোগটি উত্থাপিত হতে পারে যে সব মুদ্রা সঞ্চয় করে ফেলার বিষয়টা প্রকৃতপক্ষে অসম্পূর্ণ, অবাস্তব চিন্তা। একজন মানুষকে তার নিজের এবং নিজ পরিবারের ভরণ পোষণ বাবদ অর্থকড়ি ব্যয় করতে হয়, সুদের কারবারিও এর ব্যতিক্রম নয়। তাই রিবা 20টি মুদ্রা সম্পূর্ণ সঞ্চয় না করে এর থেকে কিছু অংশ নিজ প্রয়োজনে ব্যয় করবে, সেটাই স্বাভাবিক। এই ধারণাটি যৌক্তিক। তাই আমরা ধরে নেই রিবা প্রতি বছর 10টি মুদ্রা নিজের জন্য ব্যয় করে বাদ বাকি 10টি মুদ্রা সঞ্চয় করে রাখে। খেয়াল করুন, এরপরও সবকটি মুদ্রা রিবার পরিবারের হাতে চলে যাবে। এমনকি যদি সে আরো বেশি মুদ্রা নিজের প্রয়োজনে ব্যবহার করত এবং আরো কম ঋণ নবায়ন করত, তাতেও সব মুদ্রা তার পরিবারের হাতে কেন্দ্রীভূত হতো। আরেকটু অগ্রসর চিন্তায় ভিন্ন একটি অভিযোগ সামনে আসতে পারে যে একটি রাষ্ট্রের সব নাগরিক তো আর ঋণ গ্রহণ করে না। ঠিক তেমনটি রূপসাগরের দ্বীপরাষ্ট্রের সকল নাগরিকও ঋণ গ্রহণ করবে না। সেক্ষেত্রে সামান্য কয়েকজন ঋণ গ্রহীতাই কেবল তাদের মুদ্রা হারাবে। রিবার ঋণ থেকে দূরে থাকা নাগরিকদের সুদ পদ্ধতির বিপুল বিস্তারেও হারানোর কিছু নেই। অর্থাৎ সুদের চক্রে সবার মুদ্রা সুদ কারবারির হাতে কক্ষিগত হবার সম্ভাবনা শূন্য। এ পর্যন্ত বর্ণিত ফলাফল কেবল একটি তাত্ত্বিক সম্ভাবনা। প্রকৃতপক্ষে একটি সমাজের সব সদস্যকেই যে ঋণের আওতায় আসতে হবে ব্যাপারটি এমন না। কেবলমাত্র একজন সফল ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ঋণের বোঝা ক্রমাগত বহন করতে থাকে, তাতেও এই উদ্দেশ্য সফল হয়ে যাবে। কারণ কতজন ঋণ নিচ্ছে বা কে নিচ্ছে তা একদমই মুখ্য বিষয় নয়। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গই সুদ পরিশোধ করুক না কেন, ফলাফল অভিন্নই হবে। ব্যবসা কাঠামো। সময়ের ব্যবধানে সুদ কিভাবে একটি অর্থনীতির সব মুদ্রা কক্ষিগত করে ফেলে তা আপনারাই দেখেছেন। কিন্তু ব্যবসা করে কি মুদ্রা কক্ষিগত করা সম্ভব? সম্ভব হলে তা কিভাবে সম্ভব, এবং সম্ভব না হলে তা কেন অসম্ভব? আসুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা আবারও রূপসাগরে ডুব দেই। প্রখ্যাত ব্যবসায়ী বুলবুল সাহেব ফন্দি আঁটলেন
ব্যবসা করে তিনি সব মুদ্রা হস্তগত করবেন। সে পরিকল্পনা মাফিক বুলবুল সাহেব 50টি মুদ্রার পুঁজি কাজে লাগিয়ে সাগরের পাড়ে চমৎকার একটি বাড়ি নির্মাণ করলেন। নির্মাণ কাজ শেষে বাড়িটি তার প্রতিবেশী ময়নার কাছে ভাড়া দিলেন। বাড়ি ভাড়া হচ্ছে বরাবরই রিবার সুদের হারের সমান, বছরে 20% বা 10টি মুদ্রা। দেখা যাক বুলবুল সাহেবের মহাপরিকল্পনা কতটা সফল হয়। ভাড়া হাতে পাওয়ার পর বুলবুল সাহেব যদি নিজ প্রয়োজনে সব মুদ্রা ব্যয় করে ফেলেন, মুদ্রার মালিকানা তার হাতছাড়া হয়ে যাবে। আবার তিনি যদি সেগুলো নতুন বিনিয়োগে খাটিয়ে ফেলেন, তাতেও এগুলো হাতের বাহিরে চলে যাবে। প্রথম কয়েক বছর এমন করে বুলবুল সাহেবের আক্কেল হলো, তাই তিনি এবার সব মুদ্রা জমানোর মাস্টার প্ল্যান করলেন। এখন থেকে তিনি কোনো বিনিয়োগ করবেন না এবং সঞ্চয় ভেঙে ব্যয়ও করবেন না। বাড়ি ভাড়া থেকে অর্জিত সমস্ত মুদ্রা সিন্ধুকে তালা মেরে রাখবেন। প্রশ্ন হচ্ছে, এমন যক্ষের ধনের মতো মুদ্রা ধরে রেখে বুলবুল সাহেব কি দ্বীপের সমস্ত মুদ্রা হস্তগত করতে পারবেন? খেয়াল করুন, প্রতি বছর বাড়ি ভাড়া বাবদ 10টি মুদ্রা জমা করলে 20 বছর বাদে বুলবুল সাহেবের সংগ্রহে থাকবে সর্বোচ্চ 200টি মুদ্রা, কিন্তু সুদ কারবারির সংগ্রহে থাকবে 800টি মুদ্রা। সুদ কারবারির তুলনায় ব্যবসায়ীর সংগ্রহ এত কম কেন? কম হওয়ার কারণ হলো, সিন্ধুকে বসে মুদ্রা তো ডিম পাড়ে না, বরং ধুলো ময়লা উপহার দেয়। অপরপক্ষে সুদের ঋণ দিলে মুদ্রাগুলো নতুন মুদ্রার জন্ম দেয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই ব্যাপারটি অনুধাবন করেই মন্তব্য করেছেন যে, মানি ওয়াজ ইন্টেন্ডেড টু বি ইউজ ইন এক্সচেঞ্জ বাট নট ইট ইনক্রিজ ইন ইন্টারেস্ট, অ্যান্ড দিস টার্ম ইন্টারেস্ট, which means the batch of money from money is applied to breeding of money because the offspring resembles the parents. Therefore, of all modes of getting wealth, this is the most unnatural. মুদ্রার উদ্দেশ্য বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা, সুদে বেড়ে যাওয়া নয়। সুদ মানে টাকা নিজেই আরেকটা টাকার জন্ম দিচ্ছে, এবং নতুন জন্ম নেওয়া টাকাটা জন্মদাতার টাকার অবিকল্প প্রতিরূপ বটে। পৃথিবীতে সম্পদ বৃদ্ধির যাবতীয় উপায়ের মধ্যে এটি সবচেয়ে উদ্ভট বা অপ্রাকৃতিক। অ্যারিস্টটল। আচ্ছা, বুলবুল সাহেব যদি মুদ্রাগুলো বিনিয়োগ করতেন তাহলে কি হতো? তাহলে মুদ্রাগুলো হাতছাড়া হয়ে যেত এবং মোট সম্পদ বৃদ্ধি পেত। তিনি যে পথে হাঁটেননি। মুদ্রা ধরে রাখার আকাঙ্ক্ষায় তিনি পুনর্বিনিয়োগ নিতান্তই অনিচ্ছুক। আবার নৈতিক কারণে রিবার পথে হাঁটতেও তিনি নারাজ। মহাপরিকল্পনা হচ্ছে সব মুদ্রা নিজের হাতে কুক্ষিগত করে দ্বীপের মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নেবেন এবং উদ্দেশ্য অর্জনে কিছুদিন কষ্ট করতে হলে করবেন। একজন চিন্তাশীল পাঠক হিসেবে অগ্রিম ভেবে বসতে পারেন, একদিন না একদিন তো সব মুদ্রা বুলবুল সাহেবের হাতেই আসবে। সুদ কারবারের মতো একটু ধৈর্য ধরে কাজে লাগিয়ে থাকলে বুলবুল সাহেবও সব মুদ্রা অর্জনে সফল হবেন। প্রকৃতপক্ষে এক্ষেত্রে সফলতার সম্ভাবনা শূন্য। সিন্ধুকে মুদ্রা জমা পড়ে থাকলে বাজারে মুদ্রার সংখ্যা কমে আসবে, তবে সবার হাতে হাতে আর আগের মতো টাকা পয়সা থাকবে না। সবার হাতে টাকা কমে গেলে অর্থনীতিতে মূল্যহ্রাস দেখা দিবে বা সবকিছুর দাম কমে যাবে, এমনকি বাড়ি ভাড়াও কমে যাবে। তখন ভাড়াটিয়া ময়না এসে বলবে, বুলবুল সাহেব বাড়ি ভাড়া কমান, অথবা অন্য কোথাও চলে যাব। তিনি রাজি না হলে ময়না চলে যাবে এবং খালি বাড়ি আগের দামে ভাড়া দিতে চাইলেও নতুন প্রার্থী টুনটুনি বলবে, এখন তো সবকিছুর দাম কমে গেছে, আপনি এত ভাড়া রাখছেন কেন? ভাড়া কমাতে পারলে এই বাড়িতে উঠবো অথবা অন্য কোনো বাড়ি দেখব। অর্থাৎ নিরুপায় হয়ে বুলবুল সাহেব বাড়ি ভাড়া কমাবেন। এরপরেও মুদ্রা সিন্ধুকে ভরে রাখতে থাকলে যত দিন যাবে তত সবকিছুর দাম আরো কমতে থাকবে। একসময় টুনটুনিও এসে বলবে, বুলবুল সাহেব বাড়ি ভাড়া কমান, অথবা অন্য কোথাও চলে যাব। তিনি রাজি না হলে টুনটুনি চলে যাবে এবং খালি বাড়ি আগের দামে ভাড়া দিতে চাইলে নতুন প্রার্থী মুনিয়া বলবে, ভাড়া কমাতে পারলে এই বাড়িতে উঠবো অথবা অন্য কোথাও বাড়ি দেখব। এভাবে ক্রমান্বয়ে ভাড়া কমতে থাকলে 20 বছরে 200টি মুদ্রা সংগ্রহ করাই অসম্ভব হয়ে যাবে। আর মানুষ যেহেতু মুদ্রা ছাড়া চলতে পারে না, সবকটি মুদ্রা বুলবুল সাহেবের দ্বারা সংগ্রহ করা গাণিতিকভাবেই অসম্ভব। প্রশ্ন হচ্ছে, বুলবুল সাহেব এই কাজ করতে না পারলে সুদের কারবারি কিভাবে করতে পারলো? একজন ব্যবসায়ীর মুদ্রা কুক্ষিগত করার স্বপ্ন নির্দ্বিধায় তার নাগালের বাহিরে চলে গেল, কিন্তু একজন সুদী কারবারির সব মুদ্রা সংগ্রহ করার স্বপ্ন তার সাধ্যের মধ্যেই থেকে গেল। এর রহস্য কি? এর রহস্য হচ্ছে, ঋণ দিলে মুদ্রাগুলো কারবারের সিন্ধুকে লুকিয়ে থাকে না, মুদ্রা হাত বদলায়, তবে মালিকানা বদলায় না। তাই সুদের চক্রে মুদ্রার মালিকানা কুক্ষিগত করতে হলে মুদ্রা প্রবাহের সংকট সৃষ্টি হবে। রিবা যখন ঋণ দিবে তখন পুনরায় মুদ্রাগুলো বাজারে প্রবেশ করবে। এভাবে সোনার মোহর কেবল রিবার সিন্ধুকে বসে থাকবে না, সবার হাতে হাতে ঘুরে বেড়াবে।
তাই মুদ্রা সংকট কিংবা মূল্যহ্রাস কোনোটা হওয়ার ভয় নেই। তারপরও আমাদের অনেকের হয়তো এটা মানতে বড্ড কষ্ট হচ্ছে যে সুদের চক্রে সব মুদ্রা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত হবে। একটিবার ভেবে দেখুন তো, কৃষক তোতা মিয়া তার আমবাগান 1 বছরের জন্য সুদে ইজারা দিলে কি হতো? সুদে ইজারার শর্ত অনুযায়ী ইজারা গ্রহীতা বাগানের সব আম ভোগ করত, কিন্তু এর বিনিময়ে তোতা মিয়া 1 টাকাও নিত না। সে বরং তার পরিবর্তে বাগান ভাড়া দেওয়ার সময় বাগান ভাড়ার সমমূল্যের ছোট একটি টুকরা জমি ফেরত চাইত। এভাবে তোতা মিয়া জমির পরিমাণ বেড়ে যেত। পরের বছর সে নতুন পুরাতন সব জমি ইজারা দিয়ে আরো বেশি পরিমাণ জমির মালিকানা নিত। এভাবে সে আরো বেশি বাগানের মালিক হতো। এই ধরনের কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকলে এক সময় তোতা মিয়া সব বাগানের মালিক হয়ে যেত। তেমনি সুদের চক্রের সব মোহর খাটিয়ে বাদ বাকি সবার সব মোহরের মালিকানা বনে যাবে। সুদ চর্চা সাধারণত মুদ্রা দিয়ে হয়ে থাকলেও সুদ যে কোনো বস্তু দিয়ে করা সম্ভব। শর্ত হচ্ছে একজন যা দিবে ঠিক একই বস্তু তার চেয়ে বেশি পরিমাণ ফেরত নেবেন। আরেকটি প্রশ্ন আসতে পারে যে সব মুদ্রা সিন্ধুকে জমা করে রাখলে বুলবুল সাহেব যদি বাড়ে বাড়া কমাতে বাধ্য হন, একই কাজ করলে সুদের কারবারি কি সুদের হার কমাতে বাধ্য হবেন? উত্তর হচ্ছে না। মুদ্রা সংকট সৃষ্টি হলে সুদের কারবারে আরো উপকৃত হবেন, কারণ মানুষের হাতে মুদ্রা কমে গেলে সবাই মুদ্রা পাওয়ার জন্য মরিয়া হয়ে যায়। এর ফলে পূর্বে যারা ঋণের আওতার বাহিরে ছিল তারাও মুদ্রা শূন্য হয়ে ঋণ নিতে মহাজনের কাছে ভিড় করে। এক্ষেত্রে সুদের হার কমাতে দূরের কথা, বরং আরো বৃদ্ধি পাবে এবং একই সাথে প্রার্থীর সংখ্যাও বেড়ে যায়। মুদ্রা সংকট হলো সুদের কারবারের সোনার হরিণ, কারণ বাজারে মুদ্রার পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে সুদের চাহিদা অকল্পনীয় হারে বেড়ে যায়। এভাবে মুদ্রা সংকট সৃষ্টি করে ঋণের পরিধি বৃহৎ থেকে বৃহৎ করা যায়। অর্থাৎ একটি অর্থনীতিতে ঋণ নেওয়ার সর্বোচ্চ কোনো সীমা নেই। পূর্বে যে তক্কের খাতিরে ধরে নিয়েছিলাম কেবল 100টি মোহর ঋণ দেওয়ার পরে রিবা বাড়তি কোনো ঋণ প্রদান করতে পারবে না, তা একেবারে সঠিক না। এই চ্যানেলে কন্টেন্ট পুরো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই ছিল। ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায় আমি আপনাদের পাঠ করে শোনাবো। আপনারা যদি এর পূর্বের অধ্যায়টি শুনে না থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে লিংক দিয়ে দিব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।